আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আলোচনা করতে করতে আমরা এখন আছি টাইপ 3-তে, এবং টাইপ 3-র আলোচ্য বিষয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়। আমরা এই টাইপ 3-তে আলোচনা করব 27 থেকে 46 অলমোস্ট 19টা বহু নির্বাচনী প্রশ্ন, এবং আশা করছি এই এমসিকিউগুলো তোমার এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি উপকারী হবে, এবং এই এমসিকিউগুলো থেকেই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষাতে কমন পাবা। আচ্ছা, আমরা 27 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। কি বলা আছে রিদি ট্রেডার্স 2026 সালে বিনিয়োগের সুদ পেল 40,000 টাকা, কিন্তু তার মধ্যে 5,000 টাকা ছিল 2024 সালের লেনদেনটিতে রিদির। আচ্ছা, আমরা একটু বেসিক কনসেপ্ট একটু ডেভেলপ করি নিজেদের মধ্যে। আমাদের এখানে আমরা দুইটা টার্ম পাচ্ছি, একটা হচ্ছে প্রাপ্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রিসিভ। আমরা বলতে পারি রিসিভ, তাই না? আরেকটা হচ্ছে আমার জন্য আয়, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনকাম, ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি রেভিনিউ, হোয়াটএভার, দুইটা যে কোনো একটা তুমি বলতে পারো। এখন প্রাপ্তি মানে হচ্ছে আমি যত টাকা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি। যত টাকা পাইছি, কেন পাইছি, কত দিনের জন্য পাইছি, কিচ্ছু দেখার দরকার নেই। আমি টাকা পাইছি, যা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি। তাহলে এই যে আমি বিনিয়োগের সুদ 40,000 টাকা পাইছি, এই পুরোটাই আমার জন্য প্রাপ্তি। এই প্রাপ্তির মধ্য থেকে যতটুকু টাকা, যতটুকু অংশ আমার চলতি বছরের ততটুকু আমার জন্য আয়। প্রাপ্তির মধ্যে যতটুকু টাকা চলতি বছরের আমার জন্য ততটুকু কি আয়। আমাকে বলছে 40,000 টাকা পাইছি 2023 সালে, কিন্তু এর মধ্যে 5,000 টাকা আবার 24 সালের। তার মানে 23 সালের টাকা কত? খেয়াল করো, আমি মোট টাকা পাইছি, কত? মোট পাইছি 40,000। এর মধ্যে আমাকে আবার বলে দিছে যে ভাই তুমি যে 40,000 পাইছো এর মধ্যে 2024 সালের আছে 5,000 টাকা। তাইলে রে ভাই 2023 সালের কত? 2023 সালের 45,000 টাকা। আমি কি জানি, আমি যা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি। চলতি বছরে যতটুকু ততটুকু কি আমার জন্য আয়। আমি যা পাইছি পুরাটাই আমার জন্য কি, এই 40,000 45 না, এটা 35,000। এই যে আমি 40,000 পাইছি ভাই, পুরাটাই তো আমার জন্য প্রাপ্তি, তাই না? এই 40,000 টাকার মধ্যে 35,000 টাকা হচ্ছে আমার চলতি বছরের, এবং মোট প্রাপ্তির মধ্য থেকে চলতি বছরে যতটুকু টাকা ওইটা হচ্ছে আমার জন্য আয়। মোট টাকা থেকে চলতি বছরে যেটা, ওইটা আমার জন্য কি আয়। তাহলে এখন আমি অপশনগুলো দেখি। মুনাফা জাতীয় প্রাপ্তি 35,000 না, মূলধন জাতীয় তো কথাই আসে না এই জায়গায়। তারপরে মুনাফা জাতীয় আয় 35,000, হ্যাঁ মুনাফা জাতীয় আয় 35,000। মূলধন জাতীয় আয় 40,000, না আয় না। যদি বলতো মুনাফা জাতীয় প্রাপ্তি তাইলে হইতো। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে গ। এ বলছে বিনিয়োগের উপর অর্জিত সুদ কি? বিনিয়োগের উপর অর্জিত সুদ কি হবে? বিনিয়োগের উপরে আমি যে সুদটা পাই ওইটা কিন্তু আমি রেগুলার বেসিসে পাই, প্রতি বছরে একবার সুদ পাবই। তো প্রতি বছরে যেহেতু পাচ্ছি এটা নিয়মিত হইতেছে, এবং এটা আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন। তো আমি যেহেতু টাকা পাইতেছি ভাইয়া, তাহলে এটা নিঃসন্দেহে আমার জন্য আয় হবে। নিঃসন্দেহে এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য আয় হবে। তাহলে এটা আমার জন্য কি একটা আয়বাচক লেনদেন। ওকে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 29। দেখি 29 নম্বর প্রশ্নে কি বলা আছে। হ্যাঁ 29 নম্বর প্রশ্ন, আর যাওয়া দরকার নেই বাবা, উপরে ওঠো। আচ্ছা, 29 নম্বর প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় ব্যয় কোনটি? ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই এক্সপেন্সগুলো আছে ওইটাই আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে খেয়াল করে দেখো, ঋণ প্রদান এইটা এক প্রকারের ইনভেস্টমেন্ট, এটা এক প্রকারের বিনিয়োগ, তাই না? মেশিন ক্রয় এইটা আমার জন্য এক প্রকারের সম্পদ। উপভাড়া
এটা আমার জন্য মুনাফা জাতীয় আয়। ভাইয়া এটা আমার জন্য কি মুনাফা জাতীয় আয়। পণ্য ক্রয় এইটা একটা ব্যয়, এবং পণ্য ক্রয় নামের যে ব্যয়টা ক্রয়, এটা আমার প্রতিষ্ঠানে খুবই রেগুলার একটা এক্সপেন্স, খুবই রেগুলার একটা ব্যয়। তাহলে রেগুলার ব্যয় যদি এটা আমার জন্য হয়, তাহলে এইটাই তো মুনাফা জাতীয় ব্যয়, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এবার বলছে কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রয়লব্ধ অর্থ কি। দেখো, আমার পেশা যেটা, আমার যেটা পেশা, আমি ওইটা করে যদি কোনো টাকা পাই, ওইটা আমার জন্য মুনাফা জাতীয় আয়। আমার পেশা, আমি একজন শিক্ষক, তো আমি পড়ানো বাবদ যদি কোনো জায়গা থেকে কোনো সম্মানই পাই, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। একজন মুদির দোকানদার, তার কাজ হচ্ছে চাল ডাল আলু পেঁয়াজ তেল ডিম চিনি দুধ এগুলো বিক্রি করবে, তাই না? তো সে যদি এগুলো বিক্রি করে কোনো টাকা পায়, এটা তার জন্য একটা আয়। যেই লোক টিভি বিক্রি করে, টিভির দোকান আছে, টিভি ফ্রিজ এসি বিক্রি করে, তার জন্য এগুলো বিক্রি করে একটা রেগুলার আয়, এটা তার জন্য মুনাফা জাতীয় আয়। ঠিক একইভাবে একটা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সে যদি কম্পিউটার বিক্রি করে, এটাও তো তার জন্য একটা রেগুলার আয়, তাই না? তো রেগুলার ইনকাম যেইগুলো আছে, রেগুলার ইনকাম মুনাফা জাতীয় আয়, রেগুলার এক্সপেন্স মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় আয় কি হবে? মুনাফা জাতীয় আয়। এই যে খ নাম্বার উত্তর কি? 30-এর উত্তর হচ্ছে খ। এরপর আমরা 31 নম্বর প্রশ্নে আসব। নিচের কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ? নিচের কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ? ভাইয়া খেয়াল করো, নিচের কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ? আমি টাকা পাইছি, ভাইয়া আমি টাকা পাইছি, তাই না? মুনাফা জাতীয় প্রাপ্তি মানেই তো টাকা পাইছি, এই প্রাপ্তি মানেই টাকা পাইছি, তাই না? কিভাবে টাকা পাইছি? মুনাফা জাতীয় মানে নিয়মিতভাবে কোনো জায়গা থেকে টাকা পাইছি। তাহলে নিয়মিতভাবে কোনটা? এই যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, কারণ বিনিয়োগের সুদটাই আমি এইখানে বছরে একাধিকবার পাই, বা অ্যাটলিস্ট বছরে একবার পাই, অ্যাটলিস্ট বছরে একবার পাই। এই যে ঋণ গ্রহণ বাবদ প্রাপ্তি, এটা খুবই অনিয়মিত, এটা খুবই কি এটা বছরে খুবই অনিয়মিত। আসবাবপত্র বিক্রয়, এটাও কি আমার জন্য বছরে খুবই অনিয়মিত। মূলধন নগদে মূলধন আনয়ন, এটাও কি আমার জন্য খুবই অনিয়মিত লেনদেন, তাই না? এই জায়গায় একটাই আছে আমার জন্য শুধুমাত্র নিয়মিত। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 32-এ। বলা আছে চলতি হিসাবকালেই উপযোগিতা শেষ হয় মুনাফা জাতীয় লেনদেন। চলতি হিসাবকালেই, এই বছরের উপযোগিতা এই বছরেই শেষ, এটা আমি সামনের বছর ক্যারি করতে পারি না, এটার উপযোগিতা বা কার্যকারিতাটা সামনের বছর পর্যন্ত যায় না, সামনের বছর পর্যন্ত যায় না। তাহলে এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন? আমার জন্য একটা মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 33। 33-এ কি বলেছে? শেয়ারের বিনিয়োগের লভ্যাংশ। দেখো, শেয়ার বিক্রি করার টাকা মূলধন জাতীয়, শেয়ারে বিনিয়োগ করা মূলধন জাতীয়, কিন্তু শেয়ারে বিনিয়োগ করার পরে প্রতি মাসে মাসে আমি যে ওই জায়গার থেকে ডিভিডেন্ড পাই, আমি যে ওই জায়গার থেকে লভ্যাংশ পাই, এটা কিন্তু নিয়মিত পাই। ভাই এই জায়গায় পুরো খেলাটাই হচ্ছে রেগুলার ইরেগুলার, নিয়মিত অনিয়মিত। নিয়মিত সংগঠিত হচ্ছে মানে মুনাফা জাতীয়, অনিয়মিতভাবে সংগঠিত হচ্ছে মানে মূলধন জাতীয়। সহজ একটা জিনিস, এই জিনিসটা জাস্ট নিয়মিত নাকি অনিয়মিত এটা মাথায় রাখতে পারলেই হচ্ছে, তাই না? তো লভ্যাংশ প্রাপ্তি, এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। এটা কই আছে? গ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে গ। মুনাফা জাতীয় আয় 9 কোনটি? দেখো, এই প্রশ্নটা 80% পোলাপান ভুল করবা শুধুমাত্র তোমাদের উত্তেজনার জন্য, আর কোনো কিছু না। শুধুমাত্র তোমরা তোমাদের যে পরীক্ষার হলে যে একটা উত্তেজনা, এটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই প্রশ্নটা ভুল করবা। সেটা কি? সেটা হচ্ছে কোনটি মুনাফা জাতীয় আয়? বিসমিল্লাহ বলে প্রথম অপশন আছে শিক্ষানবী সেলামি, দিবা চোখ বন্ধ করে মাইরা, ঠিক আছে? তো এরকম করা যাবে না, পুরো প্রশ্ন পড়তে হবে। বলছে আয় 9 কোনটি? আচ্ছা, আয় না তাহলে ব্যয় হইতে পারে, আয় না তাহলে মূলধন জাতীয় হইতে পারে, মুনাফা জাতীয় না মানে কি মূলধন জাতীয় হইতে পারে। তাহলে তুমি দেখো শিক্ষানবী সেলামি, এইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, এইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। আমাকে বলছে আয় 9। ব্যাংক জমার সুদ মুনাফা জাতীয় আয়। আসবাবপত্র বিক্রয়, এইটাই শুধুমাত্র আমার জন্য মূলধন জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় না,
মুনাফা জাতীয় ছাড়া যে কোনো কিছু উত্তর হইতে পারে, মুনাফা জাতীয় ছাড়া যে কোনো কিছু উত্তর হইতে পারে। তাইলে উত্তর যে কোনো কিছু হইতে পারে মানে কি গ নাম্বারটাও হইতে পারে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 35। 35-এ কি বলা আছে ভাইয়া? বলা আছে মুনাফা জাতীয় প্রাপ্তি হলো কি? মুনাফা জাতীয় প্রাপ্তি হলো। আচ্ছা, মুনাফা জাতীয় প্রাপ্তি কি? মুনাফা জাতীয় প্রাপ্তি ভাই খেয়াল করো, মুনাফা জাতীয় প্রাপ্তি আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি। ওকে, ভালো কথা। কি টাকা পাইছি? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় মানে কি? রেগুলার টাকা পাইছি। কি পাইছি ভাইয়া? রেগুলার টাকা পাইছি। এখন লভ্যাংশ রেগুলার হয়, পণ্য বিক্রয় রেগুলার হয়, খবরের কাগজ প্রতি 2 মাস 1 মাস পর পরই আমরা বিক্রি করে দিই। তার মানে এখানে যা আছে এই তিনটাই কিন্তু কি আমার জন্য নিয়মিত, এই তিনটাই আমার জন্য রেগুলার ইনকাম। তাহলে এই তিনটাই আমার জন্য উত্তর হবে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখা যাক। প্রশ্ন নাম্বার 36 কি বলা আছে? বলা আছে কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় অনিয়মিতভাবে ব্যয় হয়েছে, তাই না? অনিয়মিতভাবে ব্যয় হয়েছে। রেগুলার যেই জিনিসটা ঘটে, এই অনিয়মিত না, নিয়মিতভাবে ব্যয় হয়েছে। রেগুলার যেই ব্যয়টা ঘটে কি? যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়, এটাকে আমি বলতে পারি অবচয়, বলতে পারি অবলোপন, ইংরেজিতে যেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। ইংরেজিতে যেটাকে আমরা কি বলি? ডেপ্রিসিয়েশন বলি। তাহলে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 37। কি বলা আছে ভাইয়া? পণ্য আমদানি শুল্ক। পণ্য আমদানি শুল্ক, পণ্যের আমদানি শুল্ক একটা ব্যয়। এই ব্যয়টা নিয়মিত হয়। নিয়মিত কোনো ব্যয় হওয়া মানে আমার জন্য সেটা মুনাফা জাতীয় ব্যয়, তাই না? তাহলে মুনাফা জাতীয় ব্যয় কই আছে? ঘ নাম্বার। তাহলে আমার 37-এর উত্তর কি ভাইয়া? 37-এর উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 38। আচ্ছা, এরপরে 38 নম্বর প্রশ্নে কি বলছে? কোনটি মুনাফা জাতীয় ব্যয়? ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় তার মানে প্রথম কথা হচ্ছে আমার কাছ থেকে টাকা চলে যাবে। প্রথম কথা কি? ব্যয় যেহেতু ব্যয় হলে তো টাকা চলে যায়, তাই না? টাকা চলে যাবে, নিয়মিতভাবে টাকা যাচ্ছে, নিয়মিতভাবে টাকা যাচ্ছে, বছরে একাধিকবার সংঘটিত হচ্ছে, এরকম কোন একটা কিছু। এখন আমরা জাস্ট খালি এখানে আয় ব্যয় আইডেন্টিফাই করতে পারলে হয়। মূলধনের সুদ আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং এটা একটা নিয়মিত ব্যয়। উত্তোলনের সুদ এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা আয়। তারপর বিনিয়োগের সুদ এটাও আমার জন্য একটা আয়। এটা আমার জন্য কাইন্ড অফ একটা দায়। এটা আমার জন্য কি একটা কাইন্ড অফ একটা, এটাকে আমার জন্য কাইন্ড অফ একটা দায়। সাধারণ সুদ থেকে আমরা দায় বলি না, এটা আসলে মালিকানা সত্ত্বকে মানে বাড়ায় দেয়, বাট এটা তো আয় বা ব্যয় না, তাই না? তো এইটার হিসাবটাকে আমরা আলাদা করে চাইলে রাখতে পারি। ওকে, তাহলে বাকি থাকে কে? কেউই না। তাহলে মূলধনের সুদ এটাই তো একমাত্র আছে ব্যয়। আচ্ছা, কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? ওই যে তোমরা বলো না যে না সে বাকি ছেলেদের মতো না, বা সে হচ্ছে বাকি মেয়েদের মতো না, এরকম আর কি, যে কোনটা বাকিগুলা থেকে আলাদা। আচ্ছা, আমরা দেখি কেমনে বুঝবো কোনটা আলাদা। বিজ্ঞাপন এটা একটা ব্যয়, হ্যাঁ ব্যয়। উপভাড়া এটা একটা আয়। শিক্ষানবিশ সেলামি এটা আমার জন্য একটা আয়। এই শিক্ষানবিশ সেলামি এটা আমার জন্য কি একটা আয়। প্রাপ্ত কমিশন এটা আমার জন্য একটা আয়, কারণ সামনে প্রাপ্ত কথা লেখা আছে। এখন তোমরাই দেখা নাও কোনটা আলাদা। সবগুলাই আয়, মাঝখানে বিজ্ঞাপন এ বেচারা একা ব্যয়, তাহলে ওই তো সবার থেকে আলাদা। তাই কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? বিজ্ঞাপন এটা হচ্ছে কি অন্য তিনটা থেকে ভিন্ন, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এরপরে 40 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 40 নম্বর প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশকে কি বলে? দেখো ব্যয়ের ক্ষেত্রে এতটুকু, দেখো আমি যত টাকা দিয়ে দিছি মোট 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 যত টাকা দিয়েছি পুরোটাই কি আমার জন্য প্রদান, পুরোটা আমার জন্য প্রদান। আমি যা টাকা দিছি 1 লাখ 2 লাখ 20 লাখ 10 লাখ যা দিছি পুরোটাই প্রদান। যত টাকা চলতি বছরে, যত টাকা বর্তমান বছরের, যত টাকা চলতি হিসাবকালের, ওইটুকুকে আমরা বলি ব্যয়। তাইলে মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের যে অংশ সেটা হচ্ছে আমার জন্য ব্যয়। বর্তমান বছরের যে অংশ ওইটা কি আমার জন্য ব্যয়।
এবার বলছে ব্যবসায়ে পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন? পণ্য আনয়নের জাহাজ ভাড়া এটা পণ্যের দামের সাথেই অন্তর্ভুক্ত হয়। এটা একটা পণ্য ক্রয়েরই একটা খরচ, এটা একটা নিয়মিত খরচ। নিয়মিত খরচগুলোকে আমরা মুনাফা জাতীয় বলি। তাইলে 41 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 42। 42 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম লাগে আমাদের দেখতে, বাট এটা একটু মানে মাথায় রাখা আমাদের দরকার। আমাদের এখানে বলা আছে মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয়। আমি একদম শুরুর দিকে বলেছিলাম যে মুনাফা জাতীয় আয় মানে আমার প্রতিষ্ঠানে রেগুলার যেই ইনকামগুলো হয়, রেগুলার যে আয়গুলো হয়, ওই আয়গুলোকে ইন্ডিকেট করে। মুনাফা জাতীয় ব্যয় মানে আমার প্রতিষ্ঠানে রেগুলার যেই ব্যয়গুলো হয় ওই ব্যয়গুলোকে ইন্ডিকেট করে। আরে ভাই, আমি আমার প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিলে লাভ পাই, মুনাফা পাই। আয় থেকে ব্যয়ের পরিমাণ বাদ দিলে কি পাই? মুনাফা পাই। তাইলে আমরা এখানে নিট লাভ বলতে পারি। তোমরা আবার কেউ নিট লাভ মোট লাভ নিয়ে কনফিউজড হয়েও না, নিট লাভ হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তির বর্তমান বছরের অংশকে কি বলে? আয় বলে। আমি যত টাকা পাইছি পুরোটা আমার জন্য প্রাপ্তি। এই প্রাপ্তির যতটুকু অংশ চলতি বছর বা চলতি মাসের ততটুকু আমার জন্য আয়। তাহলে 43-এর উত্তর কি হবে? 43-এর উত্তর হবে ঘ, আয়। পুরাতন খবরের কাগজ বিক্রয়। ভাই খেয়াল করো, প্রথমত বিক্রয় করে আমি টাকা পাইছি, টাকা পাইছি। আমি টাকা পাইছি মানে এটা আমার জন্য আয় বা প্রাপ্তি, তাই না? টাকা পাইছি মানে এটা আমার জন্য হয় আয় বা প্রাপ্তি, সোজা কথা হচ্ছে এটা। এন্ড কথা হচ্ছে এটা কি আমি নিয়মিত কোনো জায়গা থেকে পাইছি নাকি অনিয়মিত? ভাই খবরের কাগজ, যাদের বাসায় আসলে খবরের কাগজ রাখা হয় তাদের বাসায় প্রতি মাসে বা প্রতি 2 মাস পর পর 3 মাস পর পর ওগুলো বিক্রি করে দেয়, এগুলো রেখে দেয় না কেউ যে 2 বছর পরে বিক্রি করবে। তো এটা একটা নিয়মিত একটা ঘটনা। তো নিয়মিত হওয়া মানে কি? এই নিয়মিত এই ঘটনাটা ঘটা মানে এটা আমার জন্য একটা আয়। নিয়মিত ঘটছে, এটা আমার জন্য একটা আয়। এখন বলতে পারো যে ভাই তাহলে প্রাপ্তি নিলেন না কেন? কারণ এখানে তো আর অগ্রিম কোনো বছরের নাই, বিগত কোনো বছরের নাই, যা আছে সব চলতি হিসাবকালেরই। তো চলতি হিসাবকালের হলে এটা তো শুধুমাত্র আয়ই হবে, এখানে তার প্রাপ্তি থাকার তো কোনো সুযোগ এখানে আমি দেখতেছি না ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 45। 45-এ কি বলা আছে দেখি। বলা আছে অভিকর কোন জাতীয় ব্যয়? অভিকর একটা মুনাফা জাতীয় ব্যয়। মনে রাখবো, কর ও অভিকর এটা একটা প্রতিষ্ঠানের রেগুলার ব্যয়। রেগুলার যে ব্যয়গুলো ওইগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি, তাই না? আচ্ছা, এরপরে এই টাইপ 3 লাস্ট এমসিকিউ, মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা প্রতিষ্ঠানকে, মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা প্রতিষ্ঠানকে, খেয়াল করো 46 নম্বর প্রশ্ন, মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা আমাদের প্রতিষ্ঠানকে আমরা কি করি? আমাদের প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যাবলীগুলো আছে ওই দৈনন্দিন কার্যাবলীগুলোকে আমরা সচল রাখি, প্রতিষ্ঠানটাকে চালু রাখি, তাই না? তাহলে এটা আমার জন্য কি হবে? প্রতিষ্ঠান চালু রাখা, তাই না? তাহলে 46-এর উত্তর কত? 46-এর উত্তর হচ্ছে খ। তাহলে দেখো আমরা কিন্তু টাইপ 3 যথেষ্ট ব্যাখ্যা করেছি। আমি আসলে একটু ব্যাখ্যা করে পড়াইতেই পছন্দ করি, যদিও এতে করে ভিডিওটা একটু বড় হয়ে যায়, যাদের কাছে এটা একটু বেশি মানে অন্যরকম মনে হয়, বিরক্তির কারণ হয়, তোমরা একটু 2x দিয়ে দেখতে পারো বা 1.5x দিয়ে ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের জন্য সময় বেঁচে যাবে। আর যারা কিছুটা দুর্বল আসো তাদেরকে আমি বলবো যে ভাই তুমি 1x দিয়েই দেখো, পুরোটা বুঝো রে ভাই। মানে তুমি এটা মনে করো না 2x দিয়ে দেখলে তাড়াতাড়ি দেখা যায়, ভুল। 2x দিয়ে দেখার কারণে ভিডিও দেখা যায় কোনো কোনো প্রশ্ন বোঝা যায় না, ওইটা আবার পিছনে টানতে মানে আমার কাছে মনে অনেক বেশি সময় নষ্ট হয় 2x দিয়ে দেখা। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, অনেকগুলো ক্লাস নেব ইনশাল্লাহ। যতগুলো এমসিকিউ আছে আমাদের এই বইতে সবগুলো নিয়ে আমরা একদম ব্যাখ্যা করে তোমাদের বইয়ে কিউআর কোড আকারে দিয়ে দিব। তোমাদের শুধুমাত্র কি লাগবে? তোমাদের ইচ্ছা শক্তিটুকু লাগবে। বইটা সংগ্রহ করবা, কিউআর কোড স্ক্যান করবা, ধুমায়া পড়বা, মানে ক্লাসগুলো দেখে একা একা পরীক্ষা দিবা, একা একা টিক মার দেওয়ার চেষ্টা করবা, দেখবা কতটুকু বুঝতে পারো, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আগামী পর্বে টাইপ 4 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো টাইপ 4-এর ক্লাসটা সবাই দেখবা। আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।